চোখের পলকে কেটে গেল ৩টি মাস। ৫ মাস হলো আরশাদ এবং অরার বিয়ের। এই ৫ মাসে একটু একটু করে এই বাড়িটার সঙ্গে মিশে গেছে অরা। এটা এখন আর আরশাদের বাড়ি নেই, হয়ে দাঁড়িয়েছে তার নিজের বাড়ি। এ বাড়ির সব কিছুকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে অরা। এই যেমন আগে বাজার করার কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। মতিউর যখন সময় পেত তখনই বাজার করত। অরা এখন সুন্দর করে কতগুলো লিস্ট তৈরি করে দিয়েছে। একটা মাসিক লিস্ট, একটা সাপ্তাহিক লিস্ট, আরেকটা দৈনিক লিস্ট। অরার লিস্ট অনুযায়ী এখন বাড়িতে বাজার আসছে। পুরোদমে নিজের সংসারের মতো করে সবটা গুছিয়ে নিয়েছে অরা। আগে বাড়ির কোনো কাজ করতে গেলেই তার মনে হতো, আমি কেন এবারে কোনো সিদ্ধান্ত নিতে যাব? এটা তো আর আমার সংসার নয়। 1 বছর পর তো এখান থেকে চলেই যেতে হবে। এখন আর সেই চিন্তা তার মাথায় আসে না। ১ বছর পর ডিভোর্স সংক্রান্ত চিন্তা ভাবনা যেন সে ভুলেই গেছে। বাড়িটার পাশাপাশি খোদ আরশাদকেও যেন নিয়ন্ত্রণ করতে শুরু করেছে অরা। এই যেমন নতুন চরিত্রের জন্য তার হেয়ার স্টাইল কেমন হবে অরা ঠিক করে দিয়েছে। আরশাদ ইন্টারভিউতে যাবে, কোন শার্ট পরবে সেটাও অরা ঠিক করে দিচ্ছে। আরশাদ তার জীবনে কারো হস্তক্ষেপ পছন্দ করে না, তবুও কোনো এক অদ্ভুত কারণে মেয়েটার এই ছোট ছোট হস্তক্ষেপ দারুণ উপভোগ করছে সে। ইদানিং একটা আননোন নাম্বার বড় বিরক্ত করছে অরাকে। আরশাদ হকের ম্যানেজার হিসেবে বহু আননোন নাম্বার থেকে আসা কল রিসিভ করতে হয় তাকে। তবে সকলেই ফোন রিসিভ করার পর নিজের পরিচয় দেয়। এক্ষেত্রে সেসব কিছুই হচ্ছে না। অরা কল রিসিভ করার পর অপর প্রান্তের আগন্তুক চুপ করে থাকে, কোনো প্রকার কথাবার্তা বলে না। অরা ওই নাম্বার একবার ব্লক করেছে, পরের দিন আবার ওই ব্যক্তি নতুন নাম্বার থেকে ফোন দেয় তাকে। বিষয়টা নিয়ে অরা খুব একটা মাথা ঘামালো না। দ্বিতীয় নাম্বারটাও ব্লক করে ফিরে গেল নিজের জীবনে। মেয়েদের নম্বরে মাসে ২-১ বার এমন অপরিচিত নাম্বার থেকে ফোন আসা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। ভাইরাল ভিডিওর মধ্যে অদৃশ্য একটা প্রকারভেদ রয়েছে। এক ধরনের ভাইরাল ভিডিও থাকে যা দেশের বৃহত্তর জনগণের কাছে পৌঁছে যায়। তারা সেই ভিডিও দেখে এবং নিজেদের মতামত দেয়, যেমন আরশাদ এবং অরার হোটেলের সেই সিসিটিভি ফুটেজ। আবার আরেক ধরনের ভাইরাল ভিডিও আছে যা দেশের সবার কাছে পৌঁছায় না। তাদের বিচরণ ফেসবুকের গোটা কয়েক গ্রুপে গ্রুপে। তেমনই স্বল্প বিস্তর এক ভাইরাল ভিডিও আরশাদ প্লে করে দিল নিজের মোবাইলে। ভিডিওটা অরার। গত পরশু অরা গিয়েছিল আরশাদের প্রোডাকশন হাউসে। অফিস হবে যে বিল্ডিংটায়, সেখানে বিল্ডিংয়ের ভেতরটায় ভাঙচুর করে আরশাদের পছন্দ অনুযায়ী ঘরগুলো তৈরি করা হচ্ছে। ওরা একাই গিয়েছিল সেই কাজ দেখতে। আরশাদের সেদিন শুটিং ছিল। বিল্ডিং থেকে বের হওয়ার সময় একদল সাংবাদিকের মুখে পড়ে যায় ওরা। এসব সাংবাদিকরা হঠাৎ হঠাৎ কোথা থেকে উদয় হয় কে জানে। ওরাকে বের হতে দেখে কয়েকজন সাংবাদিক মাইক হাতে ছুটে গেল তার দিকে, আর কয়েকজন হাতে ক্যামেরা। তাদের এমন আকস্মিক আগমনে অপ্রস্তুত হয়ে গেল ওরা। ভিড়ের মাঝে থেকে একজন সাংবাদিক বলে উঠল, ম্যাম, এখানে কি আরশাদ স্যারের প্রোডাকশন হাউসের অফিস হবে? ওরা ইতস্তত করে বলল। জি। আরেকজন সাংবাদিক উৎসুক গলায় বলল। ওরা কম্পিত স্বরে বলল, সেটা এখনো ঠিক হয়নি। ওরা ব্যস্ত গলায় বলল, আমি এখন কিছুই বলতে পারছি না। সময় মতো স্যার ঘোষণা দিয়ে আপনাদের জানাবেন। কথাটা বলেই ওরা ব্যস্ত পায় এগিয়ে গেল গাড়ির দিকে। 1 মিনিটেরও কম সময়ের এই ভিডিও নানান গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, ওরা বিয়ের 5 মাস পরেও কেন আরশাদকে স্যার ডাকছে। একদলের অভিমত, অনেকদিন ধরে সে আরশাদের ম্যানেজার হিসেবে কাজ করেছে, তাই স্যার ডাকার অভ্যাসটা এখনো রয়ে গেছে। তবে আরেক দল বলছে ভিন্ন কথা। তাদের মতে ওদের বিয়েতেই কোনো গন্ডগোল আছে। রাগে আরশাদের নাক লাল হয়ে গেছে। দোকান দিয়ে যেন গরম বাষ্প বেরোচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ এই বিয়েটাকে মিথ্যা ভাবতে শুরু করবে। আরশাদ বারবার মেয়েটাকে বারণ করে দিয়েছিল মানুষের সামনে স্যার স্যার না করতে। আরশাদের রাগ সকল সীমা ছাড়িয়ে যায় যখন কেউ তার কথার অবাধ্য হয়। বহু চেষ্টা করেও রাগটা নিয়ন্ত্রণ করতে পারল না আরশাদ। উঠে দাঁড়িয়ে পা বাড়ালো অরাকে খোঁজার উদ্দেশ্যে। অরাকে তার ঘরেই পাওয়া গেল গুনগুন করে গান গাইতে গাইতে নিজের কাপড় গোছাচ্ছিল। আরশাদ দৃপ্ত পায়ে ঘরে ঢুকে গম্ভীর গলায় বলল, ওরা, তুমি কি ভিডিওটা দেখেছো? অরা অবাক ভঙ্গিতে বলল। কোন ভিডিও স্যার? অরার মুখে আবারও স্যার ডাকটা শুনে আরশাদের গা বেয়ে রাগের প্রবল হাওয়া বয়ে গেল। নিজেকে সামলে সে মোবাইল থেকে ভিডিওটা বের করে অরার হাতে ধরিয়ে দিল। অরা পুরো ভিডিওটা দেখলো ঠিকই, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। অনিশ্চিত গলায় বলল, কোনো সমস্যা হয়েছে স্যার? আরশাদ প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, বারবার স্যার দেখুন আমাকে, কতবার বারণ করছি মানুষের সামনে স্যার ডাকবে না। অরার বুকটা ধকধক করে উঠল। এমন নয় যে আজ সে প্রথম আরশাদের ধমক খাচ্ছে, এর আগেও বহুবার আরশাদ ধমক দিয়েছে তাকে। তবে কোনো এক বিচিত্র কারণে আজই যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। আরশাদ ক্রুদ্ধ গলায় বলল, কে বলেছিল সাংবাদিকদের সাথে কথা বলতে? ওদের অ্যাভয়েড করে গাড়িতে চলে যেতে পারতে না? অরা নিচু গলায় বলল। ওরা আমার সামনে চলে এসেছিল তাই। অরার কথা শেষ হবার আগেই আরশাদ আবারও ধমক দিয়ে বলল, জাস্ট স্টপ,
তোমার একটা বকমের কারণে আবারও নতুন করে কথা উঠেছে। মানুষ ভাবছে এই বিয়েটা আসল না। অরার চোখে এবার জল এসে গেল। আচমকায় তার চোখে জল দেখে আশরাত হকচকিয়ে গেল। এর আগেও তো সে বহুবার এমন কড়া ভাষায় কথা বলেছে অরার সঙ্গে। কই তখন তো এমন চোখের জল ফেলেনি মেয়েটা। অরা কান্নাজড়িত কণ্ঠে বলল, সব সময় শুধু আমার সাথে এমন ছাড়ি মেরে কথা বলেন আপনি। এই কথাটা একটু ভালো করে বলে কি হতো? অরার কণ্ঠস্বরে মিশে আছে একরাশ অভিমান। আশাদের দিকে সে তাকিয়েও আছে অভিমানী দৃষ্টিতে। আশাদ ধাঁধায় পড়ে গেল। কি বলবে ঠিক বুঝতে পারছে না। অরা ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। অরা গিয়ে বসেছে ছাদের দোলনাটায়। কষ্টের সুরে বুক ধুকপুক করছে। এমন অনুভব কেন হচ্ছে তার? ঘোর অভিমান আঁকড়ে ধরেছে তাকে। এই অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। আমরা তার উপরে অভিমান করতে পারি যে আমাদের সব থেকে বেশি আপন। অরা তাহলে আশাদের উপর অভিমান করে আছে কেন? কয়েক মিনিটের মাথায় আশাদের আগমন ঘটল ছাদে। অরা চোখ তুলে তাকালো না তার দিকে। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিল। যে মানুষটা ধমক ছাড়া তার সঙ্গে কথাই বলতে পারে না, তার দিকে তাকিয়ে কি হবে? আশাদ শান্ত ভঙ্গিতে অরার পাশে বসতে বসতে বলল, তুমি এমন শেষকার হলে কবে থেকে ওরা? অরা অন্যদিকেই মুখ ফিরিয়ে রইল। তাকালো না আশাদের দিকে। একে তো তাকে ধমক দিয়েছে, এখন আবার ছিচকাদুন ডাকা হচ্ছে। আশাদ নরম স্বরে বলল, দেখি আমার দিকে তাকাও। অরা তার দিকে তাকাতেই আশাদ পরম যত্নে মেয়েটার গাল বেয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে দিল। তরঙ্গের ন্যায় বিচিত্র এক অনুভূতি খেলে গেল অরার সমস্ত শরীর জুড়ে। আশাদের এই স্পর্শে লুকিয়ে আছে অদ্ভুত এক প্রশান্তি। মাঝে মাঝে অতিরিক্ত প্রশান্তি অসহনীয় হয়ে ওঠে। অরা অভিমানী স্বরে বলল, আপনি সব সময় আমায় ধমক দেন। আশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিকই করি, তুমি ধমক খাওয়ার মতো কাজ করো তাই বলে তোমাকে ধমক দেওয়া হয়। অরা পাল্টা জবাব দিয়ে বলল, বললেই হলো। আপনার কোনো কথাটা অমান্য করেছি আমি এতদিনে? আশাদ রহস্যময় একটা হাসি হেসে বলল, আমার সাথে এমনভাবে কথা বলছো কেন তুমি? এর পরিণাম কি হবে জানো? কি আর হবে? এতদিন তো চাকরি থেকে ফায়ার করে দেওয়ার হুমকি দিতেন, এবারও দিন। এমনিতেও 2 দিন পর আপনার নতুন ম্যানেজার আসবে। আশাদ ঠোঁটে হাসিটা বজায় রেখে তার মোহনীয় স্বরে বলল, ওরা কাঁদবে না। যদিও কাঁদলে তোমাকে সুন্দর লাগে, তবুও কাঁদবে না। আরও একবার ওই তরঙ্গ খেলে গেল অরার সমস্ত শরীর জুড়ে। আশাদ কি তাকে সুন্দর বলল? ছেলেরা না জানি কত কায়দায় মেয়েদের রূপের প্রশংসা করে, অথচ এই পর্যন্ত অরার রূপের প্রশংসা কেউ করেনি, কিংবা অরা সুযোগ দেয়নি। আজ সর্বপ্রথম কেউ করছে। সেই কেউটা আবার আস্বাদক ভাবা যায়। বহু কষ্টে নিজেকে সামলে অরা বলল, কেন? কি হবে কাঁদলে? বলবো না, সেটা সিক্রেট। তাহলে তো আমায় বলতেই হবে। আচ্ছা, এদিন সময় করে বলবো। আর শোনো ওরা, তুমি আমাকে স্যার ডাকবে না, বাড়িতেও না, মানুষের সামনেও না। অরা হতবাক গলায় বলল, ও মা, আমার এতদিনের অভ্যাস। নতুন করে স্যার না ডাকার অভ্যাস করো। অরা চুপ করে রইল। আরশাদের বলা প্রতিটা কথার মতো এই কথাটাও তাকে মানতে হবে। অরা ভেবে পায় না বাড়িতে স্যার ডাকলে কি সমস্যা। বাড়িতে তো আর কেউ তাদের দেখতে আসছে না। আরশাদ আকাশের দিকে তাকিয়ে থেকে হালকা গলায় বলল, আমার না একটা ইচ্ছা আছে। কি হচ্ছে স্যার? কথাটা শেষ করার আগে আরশাদের অগ্নিদৃষ্টির সম্মুখীন হলো অরা। আরশাদ বলল, ইচ্ছাটা হলো আমি কয়েকদিনের জন্য এমন কোথাও চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না। আমার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমা হবে না। নিজের মতো করে যেখানে আমি কেবল প্রকৃতিটা উপভোগ করতে পারবো। অরা মুগ্ধ গলায় বলল, সুন্দর ইচ্ছা তো। তার থেকেও বড় কথার ইচ্ছাটা আমি পূরণ করতে যাচ্ছি। তাই নাকি? কবে? 2 দিন পর রাঙ্গামাটিতে ছোট্ট একটা পাহাড়ি এলাকা আছে। ওখানে বেশি মানুষ থাকবে না, যারা থাকবে তারা বেশিরভাগই উপজাতি। আমাকে চেনার কথা না। আগামী সপ্তাহে আমার সমস্ত শিডিউল ক্যান্সেল করো। এর মধ্যে এত কিছু ঠিক করে ফেললেন? আমি তো কিছুই জানলাম না। এখন তো জানলে, আমার সব শিডিউল ক্যান্সেল করে দাও। আর তোমার কোনো প্ল্যান থাকলে সেটাও ক্যান্সেল করো। আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আমার প্ল্যান ক্যান্সেল করব কেন? কারণ তুমিও আমার সঙ্গে যাচ্ছ। অরা আশ্চর্যের চূড়ায় পৌঁছে বলল, আমি? হুম। আপনার ইচ্ছা একা একা নির্জন প্রকৃতিতে ছুটে কাটানোর, যেখানে কেউ আপনাকে চিনবে না, সেখানে আমায় নিতে যাচ্ছেন কেন? সেটা তো না গেলে বুঝতে পারবে না। ও মা, কত সুন্দর ফুল! একরাশ উচ্ছ্বাস নিয়ে মুগ্ধ ভঙ্গিতে বলল অরা। তার দৃষ্টি অনুসরণ করে আস্বাদও তাকালো গাছটার দিকে। পুরোটা গাছ জুড়ে থোকায় থোকায় সাদা রঙের বিচিত্র এক ফুল ফুটে আছে, নাম না জানা ফুল। এর থেকে সুন্দর ফুল তো আস্বাদের বাগানেই রয়েছে। এটা দেখে এত উচ্ছ্বাসের কি আছে? রাঙামাটির এই পাহাড়ে ঘেরা এলাকায় পা রাখার পর থেকে অরা যা দেখছে তাতেই চমকে উঠছে।
আরশাদ ভ্রু কুচকে বলল। এটা সুন্দর ফুল হলো? অরা আরশাদের দিকে এমনভাবে তাকালো যেন সে ভিন্ন ভাষায় কিছু একটা বলেছে, যে ভাষাটা অরা জানে না। কি যে বলেন আপনি, কত সুন্দর ফুলগুলো, আমায় একটা পেড়ে দিন না। হাজারো বিরক্ত সত্ত্বেও গাছ থেকে এক থোকা ফুল পেরে দিল আরশাদ। অরার উচ্চতা মোটামুটি ধরনের, তবুও তার হাত পৌঁছায় না গাছে, অথচ 6 ফুট উচ্চতার আরশাদের পক্ষে এ যেন কোনো ব্যাপারই না। ফুলগুলো সাবধানে ক্লিপ দিয়ে চুলের সঙ্গে আটকে দিল অরা। হাসি মুখে আরশাদকে বলল। একটা ছবি তুলে দিন তো। আরশাদ থমথমে গলায় বলল। উফ ওরা, দিন দিন বিরক্তকর হয়ে যাচ্ছ তুমি। অরা আহত গলায় বলল। ঠিক আছে, তুলতে হবে না, আমার নিজের ফোন নেই নাকি? অরা হ্যান্ডব্যাগ থেকে তার ফোন বের করতে যাবে, তার আগে আরশাদ পকেট থেকে নিজের ফোন বের করে বলল। আমি কি একবারও সে কথা বলেছি? আরশাদ বেশ অনেকগুলো ছবি তুলে দিল অরার। মেয়েটা তার সঙ্গে যেখানে যায় সেখানেই ছবি তুলে দিতে বলে নিজের। পরে যে নিজ থেকে সেই এই ছবিগুলো চায় এমনটাও নয়। আরশাদও ফেলে দেয়নি, একটা ছবিও যত্ন করে রেখে দিয়েছে অরার সব ছবি নিজের মোবাইলে। ছবি তোলা শেষে আরশাদ সেগুলো অরাকে দেখাচ্ছে। ছবি দেখতে দেখতে অরা বলল। আপনাকে ছবি তুলতে বলার একটা কারণ আছে। কি কারণ? কারণ আপনি সুন্দর ছবি তোলেন। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতেই বলল। তোমার ছবি যে কেউ তুললে সুন্দর হবে? অরা রীতিমতো থতমত খেয়ে গেল। এই কথার মানে কি? আরশাদ আবারও তাকে সুন্দর বলল। লজ্জায় তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। অরাকে সহজ করার জন্য আরশাদ বলল। চলো ওই জায়গাটায় গিয়ে বসি। আঁকাবাঁকা রাস্তা বেয়ে বেয়ে দুজনেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। রাস্তাটা খুবই বিপজ্জনক, সামান্য অসাবধানতার কারণেও যে কেউ নিচে পড়ে যেতে পারে। অরা সেজন্যই সাবধানে পা ফেলছে। বাড়তি সতর্কতার কারণ, গতকাল এখানে বৃষ্টি হয়েছে। যদিও আজ মাথার উপরে কড়া রোদ, তবুও রাস্তার কিছু কিছু অংশ এখনো পিচ্ছিল হয়ে রয়েছে। অরা সামনে হাঁটছে আর আরশাদ তার পিছু পিছু। দুজনের মুখে কোনো কথা নেই। একবার এই রাস্তাটা পার করে যেতে পারলে যেন বেঁচে যায় তারা। অরা যে ভয়টা করছিল সেটাই সত্যি হলো। হাজারো সাবধানতা সত্ত্বেও একটা পিচ্ছিল জায়গায় তার পা পড়ে গেল। পা পিছলে পড়ে যাবে ঠিক তখনই আরশাদ পেছন থেকে তার ডান হাতটা খপ করে ধরে ফেলল। আরশাদ উদ্বিগ্ন স্বরে বলল। সাবধানে ওরা, এখনই তো পড়ে যেতে। নিজেকে সামলে অরা সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল। সরি, বুঝতেই পারিনি জায়গাটা এমন পিচ্ছিল। সাবধানে হাঁটো। অরা নিজেকে সামলে নিলেও আরশাদ তার হাতটা এখনো শক্ত করে ধরে রইল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগ পর্যন্ত তার রেহাই নেই। আরশাদের স্পর্শে বিচিত্র এক ভরসা খুঁজে পাচ্ছে অরা। এই হাতটা ধরে এক জীবন কাটিয়ে দিতে যেন কোনো অসুবিধাই হবে না। এত ঝামেলা পোহানোর পর পাহাড়ের চূড়ায় পৌঁছানো সার্থক হলো। এখান থেকে পুরো গ্রামটা দেখা যায়। পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট বাঁশের তৈরি ঘর। মারমা সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। এরা সকলের পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের সকলে মিলে কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে। দেখা যাচ্ছে ওই ছোট্ট ঘরের উঠানে তারা সকলে বসে বাঁশ দিয়ে কি যেন তৈরি করছে। সূর্যের তীব্রতায় পুরো গ্রামটা যেন ঝলমল করছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। অরা তাকালো আরশাদের দিকে। আরও একটা সুন্দর দৃশ্য যে তার জন্য অপেক্ষা করছিল কে জানতো। কফি রঙের শার্ট আর কালো জিন্সে আজ তাকে বেশ মানিয়েছে। চোখের উপরে খয়েরি রঙের সানগ্লাস, কতগুলো চুল এসে পড়েছে তার চোখের সামনে। এই দৃশ্য এক পলক দেখার জন্য যে কেউ 1000 বছর তপস্যা করতে পারে। অরার মনে সুপ্ত একটা ইচ্ছা জেগে উঠল। ইচ্ছে করছে আরশাদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিতে, কিন্তু শেষমেশ সেই ইচ্ছাটা সে দমিয়ে রাখল। পাহাড়ের এই চূড়ায় বসার জন্য সুন্দর একটা জায়গা আছে। বেতের তৈরি একটা প্রশস্ত বেঞ্চ, তার ঠিক ওপরে একটা ছাতা। এই ব্যবস্থা সম্ভবত গ্রামবাসীদেরই করা। আরশাদ এবং অরা গিয়ে বসলো সেখানে। কেটে গেল প্রশান্তিময় নীরবতার হাওয়া। অরা হঠাৎ ঝলমলে ভঙ্গিতে বলল। থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা জায়গায় আমায় নিয়ে আসার জন্যে। আমি কখনো এত সুন্দর জায়গায় আসিনি। ইউ আর ওয়েলকাম। আপনাকে দেখে মনে হচ্ছে এর আগেও এখানে এসেছেন। এসছি তো, তবে ঠিক এখানে না, এখান থেকে 5-6 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে একবার এসেছিলাম। কবে? আরশাদ শুকনো গলায় বলল। ডিভোর্সের পরপর। অরার মনটাই খারাপ হয়ে গেল। এই সুন্দর মুহূর্তে এই প্রসঙ্গটা কেন এলো? না এলেই তো ভালো হতো, দোষটা তারই। কেন জিজ্ঞাসা করতে গেল কবে এসেছে আরশাদ? আরশাদ আবারও গম্ভীর মুখে বলতে লাগলো। ওই সময়টা আমার খুবই অস্থির কেটেছিল। পত্রপত্রিকা আমাকে নিয়ে একের পর এক মিথ্যা আর্টিকেল লেখা হচ্ছে। ইন্টারনেটে সবাই আজে বাজে কথা বলছে। পরিচিত স্বল্প পরিচিত সবাই অনবরত ফোন করে যাচ্ছে। এইসব থেকে বাঁচতে এখানে এসেছিলাম। লাভ হয়নি, বরং অস্থিরতা আরও বেড়ে যায়। অরা অনুতপ্ত স্বরে বলল। আম সরি, আমার এই প্রসঙ্গটা তোলা উচিত হয়নি। আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল।
তুমি কোথায় প্রসঙ্গটা তুললে? আমি তো তুললাম। সানগ্লাসটা খুলে আশাদ তাকালো আকাশের দিকে। সূর্যের কিরণ সরাসরি এসে পড়ছে তার মুখের উপর, তবুও চোখ মুখ বিকৃত করছে না সে। ওরা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তবে বেশিক্ষণ পারল না। বেশিক্ষণ আশাদের দিকে তাকিয়ে থাকলে তার চোখে জল চলে আসে। সে মানুষটার মনে সামান্যতম জায়গা পাওয়ার জন্য হাজারো মেয়ে ছটফট করে, তার মনও কেউ ভেঙেছিল। কি করে সম্ভব? আশাদ হঠাৎ নীরবতা ভঙ্গ করে শান্ত স্বরে বলল, তোমাকেও থ্যাংক ইউ। ওরা অবাক হয়ে বলল, আমাকে কেন? উত্তরটা অনেক বড়, শুনবে? আপনি বলে অবশ্যই শুনবো। আশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, ডিভোর্সের পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে যায়। ঠিক ডিভোর্সের পর না, যতদিনে জানতে পারলাম আমি যাকে ভালোবাসি সে আরেকজনের সাথে। কথাটা শেষ করতে যেয়েও শেষ করতে পারল না আশাদ। আবারও বলতে শুরু করলো। সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে আমার কি মনে হতো জানো? ওরা মায়ামাখা কণ্ঠে বলল, কি? আশাদ ব্যথিত কণ্ঠে বলল, মনে হতো আমার ভালোবাসায় কি কোনো খুঁত ছিল? আমি তো মনের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম তাকে, তাহলে কেন আমার সঙ্গে এমন হলো? ওরা আতকে উঠে বলল, আপনার তো কোনো দোষ ছিল না। আমি জানি, তখন বুঝতে পারতাম না। ডিভোর্সের পর 3 বছর জীবনটা এক জায়গায় আটকে ছিল। কাজ করেছি প্রচুর, কিন্তু নিজের জীবনটাকে উপভোগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তুমি নতুন করে আমাকে জীবন উপভোগ করা শিখিয়েছো। ওরা আশ্চর্যের চূড়ান্ত শিখরে পৌঁছে বলল, আমি? তুমি। কয়েক মাসে আমি তোমার উপর অনেকটাই নির্ভর হয়ে গেছি। আমার মনে জমে থাকা কথাগুলো তোমার সাথে শেয়ার করে যতটা আরাম পাই, অন্য কারোর সঙ্গে শেয়ার করলে তা পাবো না। থ্যাংক ইউ এগেইন। কৃতজ্ঞতায় অরার চোখে জল চলে আসার উপক্রম হলো। আরশাদের কারণে অরা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে শিখেছে। এটা সময় তার মনে হয় সে এই পৃথিবীতে এক গুরুত্বহীন জীব। তবে তার জীবনে আরশাদের উপস্থিতি যেন সবটা বদলে দিয়েছে। অরা হঠাৎ কি যেন মনে করে বলল, আপনাকে একটা কথা বলি। আরশাদ থমথমে গলায় বলল, না, চুপ করে বসে থাকবো? শুনুন না। শুনবই যখন, তখন অনুভূতি দেওয়ার দরকারটা কি? অরা খিলখিল করে হেসে বলল, কথাটা বলি। বলো। ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলে অরা আর্দ্র গলায় বলল, ওই ঘটনার জন্য কখনো নিজেকে দায়ী ভাববেন না আপনি। আপনার ভালোবাসায় কোনো খুঁত ছিল না, শুধু ভাগ্যের বসে নিখুঁত ভালোবাসা পাননি। আরশাদ হালকা গলায় বলল, তাতে কি, সুযোগ তো আর ফুরিয়ে যায়নি। কথাটার আগামাথা বুঝতে না পেরে অরা বলল, কিছু না, চলো ফিরে যাই। মেঘ করে আসছে, বৃষ্টি নামলে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরে আসতে অসুবিধা হবে। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো আসলে আকাশে মেঘ জমতে শুরু করেছে। একটু আগেই না সূর্য ঝলমল করছিল। প্রকৃতি বড়ই অদ্ভুত, কখন যে কি করে নিজেকে বদলে ফেলতে পারে। আরশাদ এবং ওরা ফিরে যাচ্ছে তাদের কটেজে। এই ছোট্ট পাহাড়ি গ্রামে কেউ তেমন একটা বেড়াতে আসে না, কোনো প্রকার হোটেলও তাই নেই। অনলাইনে বহু খোঁজাখুঁজির পর আরশাদ ওই কটেজটা পেয়েছে। পুরোটা কটেজই বাঁশের তৈরি, উপরে টিনের ছাদ। তারা আজ সকালে রাঙামাটিতে এসে পৌঁছেছে। এসেই খানিক ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে ঘুরতে। ফেরার পথে ওরা হাঁটতে হাঁটতে বলল, আজ বৃষ্টি নামলে আমি কটেজের সামনে জায়গাটায় দাঁড়িয়ে ভিজবো। আরশাদ প্রশংসার ভঙ্গিতে বলল, তোমার সাহস আছে বলতে হবে। কেন? আরশাদ রহস্যের হাসি হেসে বলল, এবার বৃষ্টিতে ভিজতে এত বড় কাণ্ড ঘটালে আবারও ভিজতে চাইছো? সঙ্গে সঙ্গে ওরার মনে পড়ল শেষবার বৃষ্টিতে ভিজে কি কাণ্ড ঘটিয়েছিল সে। বৃষ্টিতে ভিজেছিল বলেই তো অমন গা কাঁপিয়ে জ্বর এসেছিল। ওরা আর জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল বলে এই বিয়ে। ওরা ভীত গলায় বলল, তাই তো, না থাক তাহলে। আরশাদ ক্ষীণ হাসি হেসে বলল, চাইলেই ভিজতে পারো, এখন তো আর সিসিটিভি ক্যামেরা নেই। আবার যদি জ্বর আসে? তাও ঠিক, ঘুরতে এসে জ্বরে পড়ে থাকার কোনো মানে হয় না। বৃষ্টি নামলো সন্ধ্যার পর, ঝমঝমিয়ে বৃষ্টি। কটেজের টিনের চালে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ। এই কটেজে এক চিলতে বারান্দাও আছে, সেখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওরা। বৃষ্টির পানি মাথায় পড়ে জ্বর আসার বাতিক না থাকলে ওরা কখন নেমে পড়তো ভিজতে। তবে আজ সে কিছুতেই ভিজবে না। ঘুরতে এসে কেউ জ্বরে পড়ে থাকে নাকি? রাঙামাটিতে তারা থাকবে 3 দিন। একদিন তো আজই চলে গেল, বাকি 2 দিন কিছুতেই নষ্ট হতে দেবে না ওরা। রাতে ঘুমোতে যাওয়ার সময় বাঁধলো বড়সড় বিপত্তি। একটা মাত্র শোবার ঘর, বারান্দা, বাথরুম আর উঠান নিয়ে কটেজ। শোবার ঘরেও একটাই বিছানা। এতকাল দুজন থেকেছে আলাদা আলাদা ঘরে, আজ নাকি থাকতে হবে একই ঘরে। ভয়ে উদ্বেগে ওরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আরশাদ আগে গিয়ে শুয়ে পড়েছে বিছানায়। ওরা অনিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। এ ঘরে একটা সোফা আছে, সেখানে গিয়ে শুয়ে পড়লে কেমন হয়? আরশাদ হঠাৎ বলল, কি ব্যাপার ওরা? ওরা অনিশ্চিত গলায় বলল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।